দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। রাষ্ট্রপতির সম্মতি পেল ওয়াকফ সংশোধনী বিল। লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়ার পর ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বেরিয়ে গিয়েছে সরকারি বিজ্ঞপ্তি। পুরোদস্তুর আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল। আপনারা জানেন যে ওয়াকফ বিল নিয়ে বিতর্ক ইতিমধ্যেই দেশ জুড়ে, এবং অবশেষে রাষ্ট্রপতির স্বাক্ষর করা হয়েছে ওয়াকফ বিল সংশোধনী বিলে। এবং দেশ জুড়ে যে বিতর্ক চলছিল এরই মধ্যে দিয়ে সংসদে পাস হওয়া বিলটি আইনে পরিণত হলো। রাষ্ট্রপতির সম্মতি পেল ওয়াকফ সংশোধনী বিল। লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়ার পর ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বেরিয়ে গেছে সরকারি বিজ্ঞপ্তি। পুরোদস্তুর আইনে পরিণত হলো ওয়াকফ সংশোধনী বিল। ওয়াকফ বিল নিয়ে বিতর্কে ঝড় দেশ জুড়ে। সরকারের দাবি মুসলিমদের সমর্থন পেয়েছেন তারা। বিরোধীরা দাবি করেছেন বিল একেবারেই মুসলিম পরিপন্থী। দেশের বিভিন্ন এলাকায় বিল বিরোধী আন্দোলন দেখা গিয়েছে। এই বিল নিয়ে দেশের রাজনৈতিক সমীকরণ ঘিরেও প্রবল জল্পনা সংশ্লিষ্ট মহলে। ওয়াকফ বিল আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এই বিল নিয়ে বিতর্কের অন্ত ছিল না। বরাবরই এই মুসলিম বিরোধী বলে দাগিয়ে দিয়েছিল রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু তাতে পাত্তা দিতে একেবারেই নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই রাজ্যসভায় বিল পাশের পরেই উচ্ছ্বসিত মোদী। বিল পাশের পরেই এক্স হ্যান্ডেলে মোদীর পোস্ট। এটা ঐতিহাসিক মুহূর্ত। আর্থসামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে বড় পদক্ষেপ। প্রান্তিক মানুষদের কণ্ঠস্বরকে এতদিন গুরুত্ব দেওয়া হতো না। এই বিল তাঁদের সাহায্য করবে। কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি, এই বিলে খুশি দেশের মুসলিম সম্প্রদায়। और मैं इतना साफ साफ कहना चाहता हूं कि देश हित में जो बिल ला रहे हैं ये करोड़ों मुसलमानों ही नहीं बल्कि पूरा देश समर्थन करेगा। और देश हित में कोई भी काम हो और गरीब मुसलमानों के लिए, महिलाओं के लिए, बच्चों के लिए जो भी जरूरत काम है उससे हम पीछे नहीं हट रहे हैं। और जो लोग विरोध कर रहे हैं वो राजनीतिक कारण से विरोध कर रहे हैं। যদিও মন্ত্রীর এই দাবি ধোপে টেকেনি। ওয়াকফ বিলের প্রতিবাদে পথে নেমেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। কড়া সমালোচনা শোনা গিয়েছে তাঁদের গলায়। বিল তুলে না নিলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। हमारा विरोध किसी धर्म जाति समुदाय के लिए नहीं है। हमारा विरोध पूर्व नरेंद्र मोदी सरकार और उन ताकतों के खिलाफ है जो मुसलमानों को अपना मुंह का निवाला समझती है और वो चाहती है कि मुसलमान इस देश में डर के रहे। तो हम लोग डर के नहीं रहेंगे कि भारत की संसद में बैठ के देश के गृह मंत्री लोगों को बरकरार रहे। हैरानी की बात यह है कि अगर अल्पसंख्यक मामलात मंत्री और देश के गृह मंत्री जो सब कुछ बागडोर संभाल रहे हैं उन दोनों के बीच में ही सामंजस्य नहीं है तो ये बिल किसने। এদিকে ভোটাভুটির বিচারে ওয়াকফ বিল নিয়ে এনডিএতে কোনো ফাটল ধরেনি। কিন্তু বিজেপির অন্যতম জোট সঙ্গী জেডিইউ ধাক্কা লেগেছে। ইতিমধ্যেই নীতিশ কুমারের দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বড় মাপের 5 সংখ্যালঘু নেতা। জেডিইউ প্রথমে সিএএ বিলে সমর্থন জানিয়েছিল, কিন্তু 3 তালাক বিলে নীরব ছিল। তখন কিন্তু এমন ধাক্কা লাগেনি। এবার বিহার বিধানসভা ভোটের 6 মাস আগে এই ধাক্কার প্রতিক্রিয়া কি হয় তা দ্রুত স্পষ্ট হয়ে যাবে। বিহারে 18% মুসলিম ভোটার রয়েছেন। প্রায় 70টি আসনের সংখ্যালঘু ভোট নির্বাচনের ফলাফলে সরাসরি প্রভাব ফেলে। নীতিশের দলের সাংসদরা বলছেন তারা সংখ্যালঘুদের জন্য ভালো কাজ করেছেন। তারা মনে করেন না ওয়াকফ বিলে সমর্থন দেওয়ার কোনো প্রভাব ভোটে পড়বে। কিন্তু ইতিমধ্যেই 5 নেতার দলত্যাগ অন্য ইঙ্গিত দিচ্ছে। সরকার বানাकर के इस कानून को पूरे दान में फेंकना। सीए एनआरसी का भी हम लोगों ने प्रस्ताव जो भेजा था कि नहीं भेजा था कि किसी भी कीमत पे हम लोग सीए एनआरसी को बिहार में लागू नहीं होने देंगे। सब लोगों ने पास करके भेजा था। এনডিএ শরিক আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরী বিলে সমর্থন দিলেও বিরূপ প্রভাবের সম্ভাবনায় তারা যথেষ্ট শঙ্কিত। ইতিমধ্যেই দলের একাধিক নেতা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন দল থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে এখনই ওয়াকফ বিলের পক্ষ বা বিপক্ষে কিছু প্রকাশ্যে না বলতে। উল্টো দিকে বিজেপির একদা বন্ধু ওয়াইআরসিপি এবং বিআরএস ভোট দিয়েছে বিলের বিরুদ্ধে। নবীন পট্টনায়ক শেষ মুহূর্তে বিজেপির প্রতি নরম মনোভাব দেখিয়ে সদস্যদের বলেন বিবেক ভোট দিতে। তবুও 7 বিজেডি সাংসদের 3টি ভোট বিলের বিরুদ্ধে গিয়েছে। এআইএডিএমকে সামনের বছর তামিলনাড়ু ভোটে বিজেপির সঙ্গে জোট করতে পারে, কিন্তু ভোটে দিয়েছে বিলের বিরুদ্ধে। শরদ পাওয়ার, সুব্রত বক্সি সহ ইন্ডিয়া ব্লকের কয়েকজন সদস্য অসুস্থতার জন্য ভোট দেননি। সেটা বাদ দিলে ওয়াকফ বিলকে ঘিরে ঝিমিয়ে পড়া ইন্ডিয়া জোটের পালে নতুন করে হাওয়া লেগেছে।
It is a very sad day for the Republic of India that today openly anti-constitutional bill like the Waqf Amendment Bill has been passed, which fundamentally erodes the individual freedom to practice religion. That is a constitutional right. This bill destroys that right, and it is a sad day that this unconstitutional bill has been bulldozed in Parliament by the BJP. हमारा इंटरप्रिटेशन जो है हमने उनके सामने रखा, लेकिन अगर वो नहीं मानते हैं तो इसका मतलब है कि पहले से वो नकारात्मक स्टैंड लिए हैं, वो उसको आगे चला रहे हैं। একই সঙ্গের বিলের বিরোধিতা করে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব বলেন, গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির ভোট কমেছে। এখন তারা মুসলিমদের মধ্যেও বিভাজন সৃষ্টি করে ভোট ব্যাংক কায়েম করতে চাইছে, কিন্তু জনগণ সচেতন, তারা বিজেপির এই চক্রান্ত বুঝতে পারছে। বিজেপি বরাবরই দাবি করে এসেছে এতদিন ধরে গুটি কয়েক প্রভাবশালীর হাতেই কুক্ষিগত ছিল এই ওয়াকফ বিল। এই বিল পাস হওয়ায় প্রান্তিক মুসলমানেরা উপকৃত হবে। বিরোধীদের মতে বিজেপি এই বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় এবং সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। কলকাতা টিভি। ওয়াকফ বিল পাশ হতেই আরএসএস এর চোখ এখন চার্চের জমিতে। দেশে কত ক্যাথলিক চার্চ জমি রয়েছে তা নিয়ে এখন মাথা ব্যথা গেরুয়া শিবিরের। আরএসএস এর পোর্টালেও মোদী সরকারের দৃষ্টি আকর্ষণ করে খবর প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সরকারের সার্কুলারকে হাতিয়ার করে বিলে বদল আনার চেষ্টা, যদিও বর্তমানে আনঅর্গানাইজার পোর্টালটি থেকে ওই খবর সরিয়ে নেওয়া হয়েছে। সংসদে প্রায় বিনা বাধায় ওয়াকফ বিল পাশ করার পর আরএসএস এর চোখ এখন ক্যাথলিক গির্জার জমিতে। আরএসএস এর মুখপাত্র অর্গানাইজারে চার্চের দখলে থাকা জমির দিকে মোদী সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য একটি খবর প্রকাশিত করা হয়। ওই খবরে ইঙ্গিত দেওয়া হয় গির্জার জমি পরবর্তী টার্গেট আরএসএস এর। ভারতে কার বেশি জমি আছে, ক্যাথলিক চার্চ বনাম ওয়াকফ বোর্ড বিতর্ক শীর্ষক একটি খবরে অর্গানাইজার ওয়েব পোর্টাল ক্যাথলিক চার্চকে বৃহত্তম বেসরকারি জমির মালিক বলে দাবি করে। অর্গানাইজার পোর্টালের ওই খবরে দাবি করা হয় দেশে ক্যাথলিক চার্চের মালিকানাধীন জমি ওয়াকফ বোর্ডের অধীনে থাকা জমির চেয়ে অনেক বেশি। অর্গানাইজার পোর্টালের দাবি ভারতে ক্যাথলিক চার্চ প্রায় 7 কোটি হেক্টর জমির মালিক। এই সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় 20,000 কোটি টাকা। আরএসএস এবং বিজেপির কিছু শাখা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তারা খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণ রুখতে বেপরোয়া হয়ে উঠেছিল। তবে বর্তমানে উত্তর পূর্বের রাজ্যগুলি কেরল এবং গোয়ার খ্রিস্টান ভোটারদের কথা মাথায় রেখে সেই কাজ থেকে সরে দাঁড়িয়েছে, কারণ ভোট বড় বালাই। তাই তো বারবার ভোট এলেই মাথাচাড়া দিয়ে উঠতে চায় আরএসএস এবং বিজেপির শাখা সংগঠনগুলি। তখন তাদের এক এবং একমাত্র এজেন্ডা যেন ধর্ম একটা গন্ধ সৃষ্টি করা। সেই কাজ সফলভাবে করতে পারলেই কেল্লা ফতে, ভোটের মাঠে জয় জয়কার হবে তাদের। কিন্তু লোকসভা ভোটের আগে তড়িঘড়ি রাম মন্দির তৈরি করেই হোক বা কুম্ভে ডুব দিয়ে এক ফোঁটা হিন্দুত্বের গন্ধ ছড়িয়ে দিয়ে আসলে ভোটের বাজার মাত করতে পারেনি বিজেপি। সেই জন্য শরিক দলের ওপর ভরসা করেই সরকার চালাতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। সে কথাও মাথায় রাখা উচিত গেরুয়া শিবিরের। ভুখা পেটে খালি গায়ে যে রাজনীতি হয় না, আরএসএস বা বিজেপি কেন যে সেটা মানতে চাইছে না তা বোঝা যাচ্ছে না। তাই তো বাংলাতেও গেরুয়া শিবির রাজনীতি ছেড়ে রামনবমীকে হাতিয়ার করতে চাইছে, কিন্তু তা কতটা সফল হবে তা তো রাত পেরোলেই বোঝা যাবে। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার কিন্তু একের পর এক আইন এনেছিল যা আম আদমির জন্য। আইনের পাশাপাশি ছিল একাধিক প্রকল্প, কিন্তু মোদী সরকারের সময়ে সেই আইনে হয়ে উঠেছে ভয় দেখানোর অস্ত্র। যে মোদী একসময় আধারের বিরোধিতা করেছিলেন, প্রধানমন্ত্রী হয়ে ঠিক তার উল্টো রাস্তাতেই হেঁটেছেন। একটা সরকারের আসল চরিত্র বোঝার সেরা উপায় হলো দেখে নেওয়া সেই আমলে কি কি আইন তৈরি হয়েছে। মনমোহন সিং এর নেতৃত্বে ইউপিএ সরকার যে আইনগুলো এনেছিল তার মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার ও জনকল্যাণ। যেমন গ্রামে কাজ দেওয়ার জন্য তৈরি হয়েছিল মনরেগা, ওরফে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তথ্য জানার অধিকার নিশ্চিত করেছিল আরটিআই। আর সবার জন্য খাদ্য ও শিক্ষার আইন আনা হয়েছিল। আধার, লোকপাল আইন, ফুটপাত ব্যবসায়ীদের সুরক্ষার মতো পদক্ষেপ সবকিছুই এসেছে
মানুষের দাবির জবাবে, সমাজকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে। এই সব আইনের মূলে ছিল একটা স্পষ্ট ভাবনা, মানুষকে অধিকার দিয়ে ক্ষমতাবান করে তোলা। আইন ছিল গণতন্ত্রের একটা স্তম্ভ। কিন্তু 2014-এ মোদী সরকার আসার পর বদলে যায় ছবিটা। সরকার চায় জমি অধিগ্রহণ আইন শিথিল করতে। তখনই শুরু হয় বিতর্ক। পরে আসে সিএএ, যেখানে ধর্ম দেখে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়। এতে মুসলিম সমাজের মধ্যে তৈরি হয় গভীর আশঙ্কা যে জেএনইউ এর মতো বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। কৃষক আন্দোলনে মৃত্যু হয় 700-রও বেশি মানুষের। অনেকেই বলেন এখন আইন আর মানুষের সুরক্ষার কথা বলে না, বরং ভয় দেখায়। যেমন 370 ধারা তুলে নেওয়ার পর কাশ্মীর হয়ে ওঠে প্রায় এক বন্দি ভূখণ্ড। নেতারা গৃহবন্দী, ইন্টারনেট বন্ধ, কান পাতলেই ভারী বুটের শব্দ। সরকার বিরোধী কণ্ঠকে দমন করতে কঠোর আইন ব্যবহার করা হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। এবার ওয়াকফ বিল, সিএএ থেকে ওয়াকফ, বারবার বিজেপি নেতারা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে মুসলিম বিরোধী মন্তব্য। মুসলিমদের মনে আজ একটা শঙ্কা, তাদের খাদ্য, সংস্কৃতি, ধর্মীয় জায়গা সবকিছু কি রাজনীতির নজরে? বুলডোজার রাজনীতি, ওয়াকফ আইনের বদল সব মিলিয়ে যেন একটা বার্তা দিচ্ছে বিভাজনই এখন সরকারের রণনীতি। সবচেয়ে মজার বিষয়, মোদী একসময় আধারের বিরোধিতা করেছিলেন, এমএসপির পক্ষে গলা তুলেছিলেন। পরে প্রধানমন্ত্রী হয়ে তিনি সেই নীতিগুলোতেই উল্টো রাস্তায় হেঁটেছেন। তাহলে এটা কি একটা কৌশল নাকি বিভাজনের রাজনীতি? মনমোহন সিং এর আমলে আইন হয়ে উঠেছিল গরিব মধ্যবিত্তের আশার আলো। মোদীর আমলে অনেকের কাছেই তা হয়ে উঠেছে আশঙ্কার ছায়া। এখন প্রশ্ন একটাই, এই বিভাজনের রাজনীতিতে শুধুই রাজনৈতিক স্বার্থের জন্য আইন প্রণয়ন করলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে কি? কলকাতা টিভি। বাংলায় রাজনীতি নয়, পদ্মায় ভরসা এখন রামে। রামকে নিয়ে চলছে রাজনীতি। 26-এর ভোট পার করতে এখন ধর্মেই ভরসা বিজেপির। তাই রামনবমী নিয়ে এত মাতামাতি। টিকে থাকতে হবে রামনবমীকেই হাতিয়ার করছে গেরুয়া শিবির। ভোট কমেছে, ভিত নড়েছে সংগঠনেরও, আমজনতার ভরসাও কমেছে উল্লেখযোগ্যভাবে। তাই হাতিয়ার এখন ধর্ম। 26-এর ভোট বৈতরণী পার করতে ধর্মই গেরুয়া শিবিরের মূল এজেন্ডা। সালটা 2014। ভারতের রাজনীতিতে পালা বদল। কেন্দ্রের কুর্সি দখল করেন নরেন্দ্র মোদী। তৈরি হয় হিন্দুত্বের সরকার। ঠিক সেই সময় থেকেই টিম টিম করে শুরু হয় রামনবমী পালন। পরে অচিরেই তাতে লাগে রাজনৈতিক রং। এরপর থেকে প্রায় প্রতিটি ব্লকে ব্লকে রামনবমীর সলতে জ্বালানো শুরু করে বিজেপি। তবে এই 20-25-এর রাম নিয়ে প্রশ্ন অনেক। এই উৎসব কতটা সাধারণ মানুষের? এই উৎসব কতটা ধর্মীয়? কারণ গত 2-3 বছরে দেখা গিয়েছে এই মিছিল যতটা না ধর্মীয়, তার থেকেও বেশি শক্তি, আধিপত্য এবং রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন। উৎসব মানেই আনন্দ। এই চিরাচরিত সত্য বদলে দিয়েছে পদ্মের রাজনীতি। কারণ এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করেই প্রাণ গিয়েছে একাধিক মানুষের। হিংসা যে কাউকে রেয়াত করে না, তা বারবার প্রমাণ করেছে এই রামনবমীর মিছিল। পুলিশ প্রশাসন, এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও অস্ত্র নিয়ে মিছিলে নেমেছে বিজেপি। তারপর থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে কার্যত হিংসার পরম্পরা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোটের স্ট্র্যাটেজি স্থির করার কাজ শুরু করে ফেলেছে রাজনৈতিক দলগুলি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিজেপি এখনো অথই জলে। কারণ সাধারণ মানুষের ভরসা পেতে পদ্মের হাতে কিছু নেই বললেই চলে। তাই বিজেপির হাতে বেঁচে রয়েছে একটি মাত্র অপশন। আপাতত ধর্মের রাজনীতি করা ছাড়া উপায় নেই বিজেপির। তাই হিন্দুত্বই এখন তাদের একমাত্র অস্ত্র। সেই অস্ত্রেই শান্তিতে রামনবমী নিয়ে এত মাতামাতি, এত প্রচার, এত উদযাপন। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুন। প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন। কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। রামনবমী ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে। আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন। এদিকে শনিবার থেকে টানা এক সপ্তাহ রামনবমী নিয়ে বিশেষ কর্মসূচির ডাক শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচিতে যোগ দেবেন শুভেন্দু। রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব ময়দান থেকে শুরু হবে রামনবমীর কর্মসূচি। রবিবার নিজের কেন্দ্র নন্দীগ্রামে কর্মসূচি করতে পারেন বিরোধী দলনেতা। এখন একটাই প্রশ্ন উঠছে, এই হিন্দুত্বকে হাতিয়ার করে উদ্দেশ্য পূরণ করতে পারবে বিজেপি? রাজনৈতিক মহলের একটা বড় অংশের উত্তর না। কারণ হিন্দুত্বের বিস্তার যে দলের হাত ধরেই হোক, যে পদ্ধতিতেই হোক না কেন, হিন্দুত্বপন্থীদের কাছে তা নতুন কিছু নয়। কারণ হিন্দু ধর্মের যে কোনো উৎসব উদযাপনের জন্য হিন্দুত্বপন্থীদের কোনো রাজনীতির প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে ক্ষমতায় এসে হোক কিংবা না এসে হোক, বিজেপি যদি এর লাগাতার প্রচার করতে থাকে, তাতে হিন্দুদের বিশেষ কিছুই এসে যাবে না।
গত কয়েক বছরে রামনবমীর উদযাপনের ইতিহাসটা নেহাত ভালো না, কারণ এই মিছিলকে কেন্দ্র করে বারবার উত্তেজনা ছড়িয়েছে, ঝরেছে রক্ত। তাই 6 এপ্রিল রামনবমীতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্ক রাজ্য। কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না পুলিশও। রামনবমী উপলক্ষে কলকাতায় প্রায় 60টি মিছিল রয়েছে, তাই পরিকল্পিত অশান্তি রুখতে তৈরি প্রশাসন। শহর জুড়ে প্রায় 6000 পুলিশ মোতায়েন। বড় মিছিলগুলির দায়িত্বে ডিসি পদমর্যাদার আধিকারিকেরা। শহরের একাধিক জায়গায় পুলিশ পিকেট। দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বডি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। থাকবে পুলিশ ভ্যান, HFRS, QRT, ড্রোন, সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি। এদিকে হাওড়া এবং আসানসোলে রামনবমীর মিছিল নিয়ে রাজনৈতিক পারদ চড়েছে কলকাতা হাইকোর্টেও। শুক্রবার সব পক্ষের সহমতের ভিত্তিতে মিছিলে অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাতে রয়েছে একাধিক শর্ত। মিছিলে কোনো রকম ধাতুর অস্ত্র ব্যবহার করা যাবে না, র্যালি হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। এখানেই সব থেকে বড় প্রশ্ন, গত কয়েক বছরে রামনবমীর ইতিহাস মোটেও সুখকর নয়। সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ কতটা পালিত হবে এবং মিছিলে বা কতটা শান্তিপূর্ণ হবে, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রামনবমীতে বিজেপি কোনো মিছিল করবে না, যা মিছিল হবে বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্ব দেবে। মিছিলের সমস্ত বিজেপি নেতা কর্মীকে অংশগ্রহণের নির্দেশ শীর্ষ নেতৃত্বের। মিছিলে থাকবে না বিজেপির পতাকা, স্লোগান। শুক্রবার বৈঠকের নির্দেশ কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের। রামনবমীর মিছিলকে হাতিয়ার করে 26-এর ভোটে নিজেদের জায়গা করে লক্ষ্যে গেরুয়া শিবির। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখে এবার ব্যাপক আকারে রামনবমীর মিছিল করার সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। বাংলায় মূলত হিন্দু ভোটকে টার্গেট করে এই মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই মিছিলে বিজেপির কোনো পতাকা বা স্লোগান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে শীর্ষ নেতৃত্ব। মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ, RSS এবং শাখা সংগঠনগুলি। শুক্রবার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল বৈঠক করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকদের সঙ্গে। সেখানেই কলকাতার উত্তর দক্ষিণ জুড়ে 43টি রামনবমীর মিছিলের রুট নির্ধারণ করেছে গেরুয়া শিবির। সবচেয়ে বেশি মিছিলের আয়োজন করা হয়েছে বন্দর চত্বরের কবিতীর্থ এলাকায়। মিছিলের সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয় বৈঠকে। তবে ব্যবহার করা যাবে না কোনো পতাকা ও স্লোগান। হাইকোর্টের নির্দেশে যেখানে যেখানে অস্ত্র নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে, সেই সব এলাকা ছাড়া বাকি জায়গায় শান্তি বজায় রেখে অস্ত্র নিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছেন বনসল বলে বিজেপি সূত্রে খবর। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রামনবমী পালন করার আবেদন জানিয়ে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন। পূর্ণভাবে রামনবমী পালন করুন, প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন, কিন্তু কড়াকড়ি করে রামনবমী বন্ধ করার চেষ্টা বা রামনবমীতে বাধা দেওয়ার চেষ্টা কোনোভাবেই করবেন না। রামনবমী ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হবে, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে, আগামী দিনেও হবে। আপনারা যতই চেষ্টা করুন আটকাতে পারবেন। যদিও এবার আরো একটা বিষয় একাধিক প্রশ্ন উস্কে দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রামনবমী পালন করার জন্য উপাচার্যকে চিঠি দিয়েছেন রাজ্যপালের প্রতিনিধি কাজী মাসুম আক্তার। এখানেই প্রশ্ন উঠেছে, কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে রামনবমীর মতো একটা ধর্মীয় মিছিল করার আবেদন জানানো যায়? তাছাড়া রাজ্যপালের প্রতিনিধি একজন নিরপেক্ষ ব্যক্তি, তিনি কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানের আবেদন করতে পারেন? প্রশ্ন ওঠে, আজ যদি রামনবমীর মিছিলের আবেদন জানানো হয়, তবে এরপর তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মহরমের তাজিয়া বেরোনোর আবেদনও জানানো হবে। এটা কি আদৌ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য বজায় রাখতে পারবে? বাংলায় হিন্দুত্বের ধোয়া তুলে নির্বাচন জেতার চেষ্টা করছে বিজেপি। ভোটের ময়দানে নিজেদের খানিকটা জায়গা করে নেওয়ার পর থেকেই রামনবমীকে বাংলার সংস্কৃতিতে জুড়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে বিজেপি। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় নিজেদের বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। রাজনীতিকে দূরে ঠেলে সেই সময় থেকেই ধর্মের ধ্বজাকে হাতিয়ার করতে শুরু করে গেরুয়া শিবির। বিজেপির রাজনৈতিক মিছিলেও তাই জয় শ্রীরাম স্লোগান জায়গা করে নিতে শুরু করে সেই সময় থেকেই। তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও রামনবমীর মিছিলে প্রকাশ্য রাস্তায় অস্ত্র প্রদর্শন করে বিতর্কে জড়ান। সেই রামনবমীকেই আরও আঁকড়ে ধরতে চাইছে বঙ্গের গেরুয়া শিবির। কলকাতা টিভি। জাল ওষুধ আটকাতে এবার অ্যাডভাইজারি জারি করতে চলেছে রাজ্য। আগামী সপ্তাহ থেকে এই অ্যাডভাইজারি জারি হবে বলে নবান্ন সূত্রে খবর। ওষুধের দোকানের মালিক, ফার্মাসিস্ট থেকে শুরু করে হোলসেলারদের জন্য এই অ্যাডভাইজারি জারি করা হবে। ওষুধ কিনতে হলে বেশ কিছু বিষয় মাথায় রাখার নির্দেশ রাজ্য সরকারের। কি সেই গাইডলাইন দেখে নেব।
এবার জাল ওষুধ আটকাতে নয়া পদক্ষেপ রাজ্যের। জাল ওষুধ আটকাতে অ্যাডভাইসারি জারি করতে চলেছে নবান্ন। আগামী সপ্তাহ থেকে ওষুধের দোকানের মালিক, ফার্মাসিস্ট ও হোলসেলারদের জন্য এই অ্যাডভাইসারি জারি হবে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই এবার রাজ্যের নজরে অ্যালবুড্যাক ওষুধ। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায় এই ওষুধ জাল করে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রাজ্যের কাছে। নবান্নের নির্দেশে শুক্রবারই কলকাতার উল্টোডাঙ্গা, উত্তর 24 পরগনার ব্যারাকপুর, সোদপুরে অভিযান চালায় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। যে ব্যাচ নাম্বার নিয়ে অভিযোগ, সেই ব্যাচ নাম্বারের ওষুধ আপাতত তুলে নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। ওই ওষুধের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। শরীরে রক্তের পরিমাণ কমে গেলে এই ওষুধের ব্যবহার করা হয়। তাই এবার ওষুধ কিনতে গেলে বেশ কিছু বিষয় মাথায় রাখার নির্দেশ রাজ্যের। প্রতিটি ওষুধে কিউআর কোড স্ক্যান করা, ওষুধের ব্যাচ নাম্বার দেখে অনলাইনে গিয়ে মিলিয়ে নেওয়া, যে সংস্থা থেকে বিক্রেতারা ওষুধ কিনছেন সেই সংস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া, যে গোডাউন বা যে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ওষুধ নেওয়া হচ্ছে আগে কোনো সময় সেটা অভিযানের দরুন ব্ল্যাকলিস্টেড বা লাইসেন্স বাতিল হয়েছে কিনা সে সম্পর্কেও বিশদে খোঁজ নিতে হবে। এছাড়াও একাধিক গাইডলাইন দিতে চলেছে রাজ্য। সম্প্রতি এ বিষয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।